আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস শুরু করার পূর্বে আমরা দেখো আমাদের এই বোর্ডের চারপাশে চারটা দাগ দিচ্ছি। দেখো দেখা যায় না যায় কিনা, বিকজ আমার কাছে এখন কোনো ডিভাইস নাই। আমাকে ক্যামেরার সামনে মানে আমাদের মোবাইলের সামনে যে দেখতে হবে যে আসলে সবগুলো ঠিক আছে কিনা। দেখো এই চারটা দাগ দেখা যাচ্ছে কিনা, এটা কমেন্টস করো, ইয়েস অর নো। এই চারটা দাগ দেখা যাচ্ছে কিনা দেখো, ইয়েস অর নো। চারটা দাগ ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, চার কোণায় দেখো, উপরে নিচে ডান পাশে বাম পাশে চারটা দাগ দেখা যায় কিনা, ইয়েস অর নো, একটু দ্রুত। তিনটা দেখা যায়, কোনটা দেখা যায় না? কোনটা দেখা যাচ্ছে না? কোনটা কোনটা দেখা যাচ্ছে না? নিচেরটা দেখা যায় না। আচ্ছা, বলো এবার কি দেখা যাচ্ছে নিচেরটা? নিচের দাগটা কি দেখা যাচ্ছে? বলো ইয়েস অর নো। যাই হোক, যে শিক্ষার্থীবৃন্দ, নিচেরটা এত নিচে না দেখলে হবে, আমরা মোটামুটি উপরের থেকে লিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেন আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের যে আইসোমারিজম আলোচনা করতেছি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই জিওমেট্রিক্যাল আইসোমারিজম এবং অপটিক্যাল আইসোমারিজম। আমরা আমাদের সেই জিআই তথা জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে আজকে আলোচনা করব। জ্যামিতিক সমানতা, সংক্ষেপে আমরা লিখছি জিআই, জিওমেট্রিক্যাল আইসোমারিজম। লেখো ডেফিনেশনটা, লেখো যেসব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, যেসব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, যেসব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, শুধুমাত্র অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে, শুধুমাত্র অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে লিখছো, কারণে এদের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। শুধুমাত্র অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে এদের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। এদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু বলা হয় এবং ধর্মটিকে জ্যামিতিক সমানুতা বলা হয় সবাইকে লেখা হয়েছে যেসব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই। দেখছো, তার মানে হচ্ছে মলিকুলার ফর্মুলা এমনকি স্ট্রাকচারাল ফর্মুলা একই রকম হবে, শুধুমাত্র অণুতে ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে এর ত্রিমাত্রিক কনফিগারেশনে ভিন্নতা সৃষ্টি হবে। তখন এদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টির মধ্যে কিছু পার্থক্য সৃষ্টি হবে। তখন এদেরকে পরস্পরে আমরা বলতেছি জ্যামিতিক সমাণু, এবং এই ঘটমান বিষয়টা বা এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলতেছি আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর জিআই তথা জ্যামিতিক সমানুতা। দেখো বিষয়গুলো আমরা ব্যাখ্যা করলে ক্লিয়ার হয়ে যাবে। নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো জ্যামিতিক সমাণু দুই প্রকার। জ্যামিতিক সমাণু দুই প্রকার। একটা হলো সিস সমাণু। দ্বিবন্ধনযুক্ত কার্বনে সমধর্মী গ্রুপগুলো একই পাশে থাকলে তখন তাকে সিস সমাণু বলা হয়। লিখছো, জ্যামিতিক সমাণু দুই প্রকার। এক নাম্বার দিয়ে লেখো সিস সমাণু, এবার হাইপেন দিয়ে লেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনে সমধর্মী গ্রুপগুলো একই পাশে থাকলে তখন তাকে সিস সমাণু বলা হয়। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, CAB ডবল বন্ড CAB
দেখো এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে এবং তুমি জানো এর মধ্যে সিগমা বন্ধন পাই বন্ধন আছে। সিগমা বন্ধন বিশিষ্ট মলিকুল তার নিজ এক্সিসের উপর মুক্তভাবে আবর্তন করতে পারলেও যখন পাই বন্ধনটা তৈরি হয় তখন এটা কিন্তু দৃঢ় হয়ে যায়, রিজিড হয়ে যায়, তখন এটা কিন্তু আর মুক্তভাবে আবর্তন করতে পারে না। তাহলে আমি কি বলতে পারি এখানে মুক্ত ঘূর্ণনে বাধা সৃষ্টি করলো এই পাই বন্ধন। এই পাই বন্ধন থাকার কারণে এই মলিকুলটার কনফিগারেশন হবে দুই রকমের, অর্থাৎ এই ক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বনে সমধর্মী গ্রুপগুলো যদি একই পাশে থাকে, খেয়াল করে একটু দেখছো CAB ডবল বন্ড CAB, এই ক্ষেত্রে সমধর্মী গ্রুপগুলো একই পাশে, দেখছো এখানে A এবং B এই পাশে, B এই পাশে, এই যে কনফিগারেশন, এই কনফিগারেশনটাকে, এই GI কনফিগারেশনটাকে আমরা বলছি সিস আইসোমার, মনে থাকবে, অর্থাৎ সিস সমাণু বা সিস GI সমাণু, মনে থাকবে কথাটা, লেখা রাখো সিস। লেখো ট্রান্স সমাণু, এগুলো গ্রিক শব্দ। সিস কথা আসছে সেম সাইড থেকে আর ট্রান্স কথা আসছে অ্যান্টি পজিশন থেকে, মনে থাকবে। লেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনে, লেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনে সমধর্মী গ্রুপগুলো বিপরীত পাশে থাকলে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে সমধর্মী গ্রুপগুলো অ্যান্টি পজিশনে থাকলে অর্থাৎ বিপরীত পাশে থাকলে তখন তাকে ট্রান্স সমাণু বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই হলো দ্বিবন্ধনযুক্ত কার্বন। এই কার্বনে লক্ষ্য করো একটু, এই কার্বনে আমরা এই কার্বনটা দেখো ঘুরিয়ে যদি বি উপরে ওঠে এ নিচে আসে, তখন দেখো সমধর্মী গ্রুপগুলো অ্যান্টি পজিশনে চলে গেছে, তখন এই জিআই সমাণুটাকেই বলতেছি আমরা ট্রান্স জিআই সমাণু, মনে থাকবে ট্রান্স সমাণু। তো লেখা রাখো ট্রান্স সমাণু। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা জ্যামিতিক সমানতা যে দুইটা অংশ, একটা হলো সিস একটা হলো ট্রান্স, এটা কেমন এটা বোঝা গেছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, লেখো শর্ত, কারা এই জিআই প্রদর্শন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, অনেক কথা আলোচনা করব যা হয়তো কিতাবে নাই, এই জন্য ভালো করে নোট করার চেষ্টা করতে হবে। লেখো শর্ত, শর্ত এক নাম্বার বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, অর্থাৎ জ্যামিতিক সমতা প্রদর্শনের শর্তগুলো হচ্ছে, একটা হলো যে বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, অর্থাৎ আমরা যদি পিওর অ্যালকিনের কথা বলি, এই পিওর অ্যালকিন কিন্তু আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। প্রতিস্থাপিত অ্যালকিন তারাই শুধুমাত্র জ্যামিতিক সমতা প্রদর্শন করবে, শুধু প্রতিস্থাপিত হলেই হবে না, বিশেষভাবে প্রতিস্থাপিত হতে হবে। এই বিশেষভাবে প্রতিস্থাপন মানে কি এটা আমরা ব্যাখ্যা করব। 2 নম্বর লেখো অণুতে অবশ্যই ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে। লেখো অণুতে অবশ্যই ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে। যেমন আমরা আমাদের যে আনস্যাচুরেটেড অ্যালকিন, প্রতিস্থাপিত যে আমরা অ্যালকিনের কথা বলতেছি, এখানে যেরকম ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, এমন অনেক সাইক্লিক কম্পাউন্ডস আছে সেখানেও কিন্তু ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, যদিও তারা আনস্যাচুরেটেড না স্যাচুরেটেড, তারপরেও ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে তাদের মধ্যে জিআই প্রদর্শন করবে। তাহলে শর্ত হলো দুইটা, একটা হলো বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, আর 2 নম্বরটা হলো এদের অণুতে অবশ্যই ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে, যদি থাকে তারা অবশ্যই জিআই প্রদর্শন করবে। নিচে স্টার চিহ্ন দেব। আমরা 1 নম্বরটা প্রথমে ব্যাখ্যা করতেছি, বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন। লেখো বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন, দেখো CAB ডবল বন্ড CAB, লক্ষ্য করে একটু, এগুলো হচ্ছে বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন। দেখেই বুঝতে পারতেছো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং তুমি জানো এটা একটা অসম্পৃক্ত যৌগ অ্যালকিন, এবং সেখানে হাইড্রোজেনের পরিবর্তে দেখো কার্বনে হাইড্রোজেনের পরিবর্তে দেখো এখানে AB লিখছি বোঝানোর জন্য এটা বিশেষভাবে প্রতিস্থাপিত অ্যালকিন। এখানে আমরা বোঝানোর চেষ্টা করতেছি A নট ইকুয়াল টু B, অর্থাৎ A আর B একই না, মনে থাকবে A আর B একই না। এ ধরনের যদি কোনো অ্যালকিন হয় তাহলে তারা কিন্তু জিআই প্রদর্শন করবে। মনে থাকে জানো তোমাকে পরীক্ষার সময় একটা দিল যে এই যৌগটা উদ্দীপকের কোনো একটা যৌগ জিআই প্রদর্শন করে, তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও, তুমি দেখবা ওই যৌগটা এই সমীকরণকে স্যাটিসফাই করে কিনা, যদি করে তাহলে জিআই প্রদর্শন করবে। এবার কেন করবে তার ব্যাখ্যা আমরা পরে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতেছি, লক্ষ্য করে একটু, দেখো আমরা একটা যৌগ লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটা যৌগ লিখলাম, যে যৌগটার নাম হচ্ছে 1,2-ডাইক্লোরোইথিন। নামটা একটু লেখো, যৌগটার নাম লেখো
অন কমা টু ডাইক্লোরোইথিন। তো লক্ষ্য করো এই যে যৌগটা দেখছি এটা হলো সি, এটা হলো সি, দেখছো সি এ বি ডাবল বন্ড সি এ বি, দেখছো এটা হলো আমাদের এ, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি। তাহলে আমি কি বলতে পারি এই যৌগটা এই সমীকরণকে স্যাটিসফাই করছে, সুতরাং এই যৌগটা অবশ্যই জিআই প্রদর্শন করবে। তো জিআই যদি প্রদর্শন করে তাহলে তার দুইটা সমান হবে, একটা হবে সিস আর একটা হলো আমাদের ট্রান্স কনফিগারেশন। তো নিয়মটা হলো দ্বিবন্ধনযুক্ত কার্বনটা আগে লিখবা, দ্বিবন্ধনযুক্ত কার্বনটাকে লিখলাম, দেখছো অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন লিখলাম, কার্বনের ভ্যালেন্সি বা যোজনী অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে 4 থাকে, বাকি 2টা করে হাত লিখলাম। এবার এই কার্বনে আছে H এবং Cl, লিখলাম H এবং Cl, এই কার্বনে আছে H এবং Cl, এখানে H এবং Cl। বলো এই ক্ষেত্রে সমধর্মী গ্রুপ, অর্থাৎ তুমি যদি ক্লোরিন ক্লোরিন চিন্তা করো অথবা হাইড্রোজেন হাইড্রোজেন চিন্তা করো, সমধর্মী গ্রুপগুলো দেখো একই পাশে আছে, সেম সাইডে আছে, এই জন্য এটাকে বলছি আমরা সিস অন কমা টু ডাইক্লোরোইথিন। লেখো সিস অন কমা টু ডাইক্লোরোইথিন। তো আমরা যদি একটা সিস কনফিগারেশন পাই তাহলে একটা ট্রান্স কনফিগারেশন পাওয়া যাবে। দেখো এখানে আমরা এই কার্বনটাকে ফিক্সড রাখলাম, খেয়াল করে একটু, এই কার্বনটাকে ফিক্সড রাখলাম আর এই কার্বনটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে দেখো ক্লোরিন উপরের দিকে উঠে গেল, হাইড্রোজেন নিচের দিকে নেমে আসলো, দেখছো বলে এই ক্ষেত্রে সমধর্মী গ্রুপগুলো অ্যান্টি পজিশনে আছে, এইজন্য এই কনফিগারেশনটা কিন্তু একই রকম না, অ্যান্টি গ্রিক শব্দ, এটাকে ট্রান্স বলা হয়, অ্যান্টি ইকুয়াল টু ট্রান্স, ট্রান্স অন কমা টু ডাইক্লোরোইথিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে অন কমা টু ডাইক্লোরোইথিন এটা জ্যামিতিক সম্বন্ধ প্রদর্শন করে এবং তার সম্ভাব্য যে সমাণু সিস্টেন্স সেগুলো আমরা কিন্তু এখানে দেখিয়েছি। তো এই সিস্টেন্স কেন হয়েছে তার ব্যাখ্যা আমরা পরে দেবো, অনেক পরের কথা। তার আগে আমাদের কিন্তু জানতে হবে যে এরকম যত যৌগ আছে এই সমস্ত যৌগগুলোর কি ধরনের কিভাবে সমন্বয় সৃষ্টি হয় এগুলো একটু জানতে হবে। সরকে লেখা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আরেকটা যৌগ লিখলাম, এই ক্ষেত্রে দেখো যৌগটার নাম হচ্ছে আমাদের বিউটিন 2। লক্ষ্য করে একটু বিউটিন 2 পরীক্ষার সময় এরকম দিতে পারে C4H8। লক্ষ্য করে একটু, সৃজনশীল প্রশ্ন বোঝো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম প্রশ্ন হতে পারে উদ্দীপকে যে যৌগটা দেওয়া হয়েছে তার দুইটা আমাদের গাঠনিক সমানতা সম্ভব A এবং B। বি নামক যে যৌগটা আছে এই যৌগটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া হয় তাহলে অন টু ডাইক্লোরোবিউটেন তৈরি হয়, অপরদিকে যদি আমাদের এ সমুহের সাথে বিক্রিয়া করা হয় তাহলে যৌগটা আমাদের অন 2,3 ডাইক্লোরোবিউটেন তৈরি হয়। অথবা এরকম লিখতে পারে যে এ বি দুইটা সমাণু সৃষ্টি হয়েছে, বি নামক সমাণু মার্কোনিকভের সূত্র মেনে চলে কিন্তু এ নামক সমাণু মার্কোনিকভের সূত্র মেনে চলে না। এ নামক যে যৌগটা আছে তার জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কিনা যুক্তি দাও, অথবা এ এবং বির মধ্যে কোনো একটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কোনো একটা করবে না। দেখছো এরকম প্রশ্ন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এর দুইটা সমাণু হতে পারে, লক্ষ্য করে একটা CH3 CH2 CH ডাবল বন্ড CH2, আর একটা হতে পারে দেখো CH3 CH ডাবল বন্ড CH বন্ড হচ্ছে CH3। দেখছো A আর B, এটা হলো আমাদের মনে করো A, এটা হলো A, এটা হলো আমাদের B। লক্ষ্য করো এই যে যৌগটা দেখছো এই যৌগটা কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করে না। কেন করে না লক্ষ্য করে একটু, দেখো C ডাবল বন্ড C, দেখছো আছে, তাহলে বলতো CA, লক্ষ্য করো CAB, দেখো CAA, দেখছো তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বনে দেখো একই রকমের দুটি পরমাণু আছে, সুতরাং এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম প্রদর্শন করবে না। কিন্তু নিচের যে যৌগটা লিখছি এই যৌগটা কিন্তু CAB ডাবল বন্ড CAB মেনে চলে। বুঝতে পারতেছো যে সৃজনশীল প্রশ্ন কেমন হবে? এই জন্য তোমাকে এই অধ্যায় শেষ করার পর প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করা শিখতে হবে। যাই হোক, এগুলো আলোচনার বিষয় নয়, এগুলো যখন সৃজনশীল প্রশ্ন দেখাবো তখন আমরা আলোচনা করব। আমাদের এখানে বলতেছে যে বিউটিন 2 এর জ্যামিতিক সমতা প্রদর্শন দেখাও। তো আমরা বিউটিন 2 সংকেত লিখি, যারা একটু কম বোঝো তাদের জন্য আমরা 4টা কার্বন লিখলাম। বিউটিন 2 তার মানে 2 নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। দেখো এখানে CH3, এখানে একটা H, এখানে একটা H, এখানে হচ্ছে CH3। এটা হলো সেই বিউটিন 2
দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন আছে সেই দুইটা কার্বনের দ্বিবন্ধন লিখবা, লিখার পর দেখো এখানে সিএবি দেখো করো, তাহলে এখানে আছে CH3, এই কার্বনে একটা মিথাইল মূলক আছে, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনে আছে দেখো মিথাইল মূলক, এই কার্বনে আছে হাইড্রোজেন। তাহলে বলো দ্বিবন্ধনযুক্ত কার্বনের সমধর্মী গ্রুপগুলো সেম সাইডে আছে, তাহলে এটা বিউটিন 2 এর একটা জিআই, এটাকে এই কনফিগারেশনটাকে আমরা বলতেছি সিস বিউটিন 2, সিস বিউটিন 2। তো বলো যদি সিস হয় তাহলে অবশ্যই ট্রান্স সম্ভব। তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন লিখলাম, লিখার পর কার্বনের বাকি হাতগুলো লিখলাম, এই কার্বনটাকে ফিক্সড রাখলাম, ফিক্সড রাখার পর আমরা অন্য যে কার্বনটা আছে এটাকে ঘুরিয়ে দিলাম, দেখো হাইড্রোজেনটা উপরে গেল, CH3 মূলকটা নিচে আসলো। বলো এই ক্ষেত্রে সমধর্মী গ্রুপগুলো আমাদের অ্যান্টি পজিশনে আছে, এইজন্য এই কনফিগারেশনটা নাম আছে ট্রান্স জিআই। দেখো ট্রান্স বিউটিন 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে পারতেছো C4H8 ওই যৌগটা দুইটা সমাণু ছিল, অবস্থান সমাণু, তার মধ্যে একটা সমাণু কিন্তু জিআই প্রদর্শন করছে, অন্যটা কিন্তু কেন প্রদর্শন করেনি, কেন করছে কেন করেনি ওগুলো হচ্ছে উচ্চতর রসায়ন, ওগুলো আমাদের হায়ার অর্ডারের কোশ্চেন, ওগুলো নিয়ে আমরা একটু পরে ব্যাখ্যা করতেছি, আগে হচ্ছে নরমাল উদাহরণগুলো ব্যাখ্যা করতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিজেরা একটু করে দেখাও তো। দেখো হেক্সিন 3, দেখো নিজেরা পারো কিনা দেখো তো, হেক্সিন 3 এই যৌগটা দেখো পারো কিনা, হেক্সিন 3 নিজেরা একটু চেষ্টা করো, এমনি কি দেখা যাচ্ছে সব? কোথাও অসুবিধা কমেন্টস করো কিন্তু, কোথাও দেখতে অসুবিধা কিনা দ্রুত দ্রুত করে দাও তো। হেক্সিন 3, হেক্সিন 3 এটা করে দাও দ্রুত। আগে তুমি প্রদত্ত সংকেত থেকে প্রদত্ত যে যৌগটা দিয়ে আছে এই যৌগটাকে আগে লেখো হেক্সিন 3। দেখো কার্বন আছে আমাদের এই ক্ষেত্রে 6টা, আমরা 6টা কার্বন লিখলাম, 6টা কার্বন লিখলাম। হেক্সিন 3 মানে হচ্ছে 3 নাম্বার কার্বনের দ্বিবন্ধন আছে, আমরা সেই দ্বিবন্ধনটা লিখলাম। বাকি হাতগুলো এখানে একটা হাত আছে, বাকি 3টা হাত হবে CH3, এখানে 2টা হাত হইছে তাহলে 2টা হাত বাকি, এখানে একটা হাত বাকি, এখানে একটা হাত বাকি, এখানে CH2 বাকি, এখানে হচ্ছে আমাদের CH3। তাহলে যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে তার দিকে তাকাও, বলো এটা যদি আমাদের লক্ষ্য করে একটু সি, এটা যদি এ হয় তাহলে এটা বি, এটা যদি এ হয় এই টোটালটা হচ্ছে বি, তাহলে এই যৌগটা CAB ডাবল বন্ড CAB এই সমীকরণটা মেনে চলছে, সুতরাং এটা অবশ্যই জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। প্রদত্ত সংকেত থেকে যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে সেই দুটো কার্বন আগে লিখলাম, এবার কার্বনের বাকি 4টা জোনে দুটো হাত লিখলাম। বলো এই কার্বনের সাথে একটা ইথাইল মূলক যুক্ত, একটা হাইড্রোজেন যুক্ত, তাহলে ইথাইল মূলক C2H5 এরকম ভাবে লেখো, আর এই হাইড্রোজেনটা লিখলাম এই। দেখো এই কার্বনের সাথে একটা ইথাইল মূলক যুক্ত, ছোট করে লিখলাম C2H5, আর হচ্ছে হাইড্রোজেন যুক্ত লিখলাম। দেখছো? তাহলে বলো দ্বিবন্ধন যুক্ত কার্বনের সমধর্মী গ্রুপগুলো সেম সাইডে আছে, এইজন্য এর নাম রাখা হয়েছে সিস হেক্সিন, হেক্সিন 3। তো একটা যদি সিস হয় তাহলে আরেকটা অবশ্যই ট্রান্স হবে। এটাকে জাস্ট ঘুরাই দিলাম HC2H5, দেখছো? এটা হলো আমাদের ট্রান্স হেক্সিন 3। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সিস ট্রান্স এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ইতিমধ্যে, মুছে ফেললাম। দেখো তো এটা পারো কিনা, হেক্স অন 35 প্রাইম, এটা পারো কিনা করতে, হেক্স অন 35 প্রাইম। আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু চেষ্টা করো, হেক্স অন 35 প্রাইম।
আগে তোমার হচ্ছে সংকেতটা লিখবা, নরমাল সংকেতটা লেখো। হেক্স মানে হচ্ছে কয়টা কার্বন? 6টা কার্বন। এখানে অড রুট লেখা আছে, দেখছো 6টা কার্বন। ছয়টা কার্বন। এবার তুমি যে কোনো দিক থেকে নাম্বারিং করো, মনে করো এদিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5 এবং 6। বলছে আমাদের হেক্স 135 ট্রাইন, অর্থাৎ আমাদের 1 নাম্বার কার্বনে আমাদের একটা দ্বিবন্ধন আছে, দেখো আমরা সেই দ্বিবন্ধনটা লিখলাম। 3 নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন আছে, লিখলাম। 5 নাম্বার কার্বনে আমাদের একটা দ্বিবন্ধন আছে, আমরা সেই দ্বিবন্ধনটা লিখলাম। দেখছো কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এখানে কার্বনে দেখো দুটো হাত, এখনো দুটো হাত বাকি, CH2। এখানে তিনটা হাত হইছে 1 2 3, একটা হাত বাকি। এখানে তিনটা হাত হইছে, একটা হাত বাকি। এখানে দেখো একটা হাত বাকি, এখানে দেখো একটা হাত বাকি, এখানে হচ্ছে আমাদের দুইটা হাত বাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এই যে যৌগটা লিখছি আমরা হেক্স 135 ট্রাইন, এই যৌগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে কিনা আমরা একটু দেখতে চাই। তো তোমরা জানো এই যে যৌগটা লিখছি, এই যৌগটা কিন্তু আমাদের দেখো সিমেট্রিক কম্পাউন্ডস বা প্রতিসম কম্পাউন্ডস, বিকজ এই দুইটা টার্গেট কার্বন দেখো, এই 3 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের দিকে তাকাও। দেখো এই কার্বনে দেখো এই যে একটা অংশ আছে, আবার এই কার্বনে দেখো একই রকম একটা অংশ আছে, আবার এই কার্বনে হাইড্রোজেন আছে, এই কার্বনে হাইড্রোজেন আছে। তাহলে এটাকে যদি আমি এ, এটাকে যদি বি, এটাকে যদি এ, এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমি কি বলতে পারি এই যৌগটা কিন্তু আমাদের সিমেট্রিক আনস্যাচুরেটেড কম্পাউন্ডস, অর্থাৎ আমাদের প্রতিসম অসম্পৃক্ত, বিশেষভাবে অসম্পৃক্ত আমাদের একটা যৌগ, যেটা কিনা CAB ডবল বন্ড CAB মেনে চলছে। সুতরাং এটা অবশ্যই জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যেতেই হবে, আমরা ডিটেইলস দেখো আলোচনা করতেছি। তাহলে এই যৌগটা যেহেতু CAB মেনে চলছে, সুতরাং এই যৌগটাও জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। যে দুটো আমাদের টার্গেট কার্বন, সেই টার্গেট কার্বন দুটো লিখলাম আমরা। দেখছো টার্গেট কার্বন লেখার পর দেখো এই কার্বনটা নিলে কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করছে না, বিকজ এই কার্বনে দেখো দুটো হাইড্রোজেন আছে একই রকম। দেখছো দুটো হাইড্রোজেন আছে একই রকম, এইজন্য এটা হবে না। দেখছো এটা হবে না। এই কার্বনটাও তাই, এখানে দুটো কার্বন আছে, এই কার্বনের সাথে একই রকম দুটো পরমাণু হাইড্রোজেন যুক্ত, এইজন্য এই দুটো কার্বন নিতে হবে। তো বলো আমাদের এই কার্বনের সাথে আমাদের দেখো এই ভিনাইল মূলকটা আছে, আমরা সেই ভিনাইল মূলকটা লিখলাম। দেখো CH ডাবল বন্ড CH2, এটা হলো ভিনাইল মূলক, এর সাথে আছে H। সিমিলারলি CH ডবল বন্ড CH2, এই যে এই অংশটা লিখলাম, এর সাথে আছে H। দেখছো এক্ষেত্রে সমধর্মী গ্রুপগুলো একই পাশে আছে, এইজন্য আমরা লিখলাম, না সংখ্যায় লিখলাম 6। দেখো 6 হেক্স 135 ট্রাইন, আমরা লিখলাম না সময় খুব সংক্ষেপ, বাকি নামটা লিখবা, ওই নামটা এখানে লিখে দিবা। সিমিলারলি আমরা কোন একটা কার্বনটাকে স্থির রেখে অন্য পাশের যে কার্বনটা আছে এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, এখানে H চলে আসলো, এখানে CH ডবল বন্ড CH2। এটা যদি সিস কনফিগারেশন হয়, তাহলে এটা অবশ্যই ট্রান্স কনফিগারেশন, যেটা হচ্ছে ট্রান্স হেক্স 135 ট্রাইন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ GI বুঝতে পারছো। লেখা হয়েছে সবার, বুঝতে দিলাম। সঙ্গে লেখা হয়েছে, লেখো বিউটিন ডাইউইক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা যৌগ দিয়েছি, যৌগটার নাম হচ্ছে বিউটিন ডাইউইক অ্যাসিড। তোমার প্রথম কাজ হচ্ছে তুমি তো নামকরণ এবং গাঠনিক সংকেত লিখতে পারো, তাহলে আমরা এই নাম থেকে গাঠনিক সংকেত কিন্তু যেতে পারি। দেখো বিউটিন মানে হচ্ছে 4টা কার্বন, আমরা 4টা কার্বন লিখলাম। দেখছো 4টা কার্বন লিখলাম। বিউটিন ডাইওইক অ্যাসিড, তো ডাইওইক অ্যাসিড মানে বুঝতেই পারতেছো যে আমাদের মনে আছে কিনা, যদি কার্বনের পরে মানে কার্বক্সিল মূলকের কার্বনের পরে যদি সংখ্যা পড়ে, তাহলে কিন্তু আমরা ডাইওইক অ্যাসিড লিখি। যদি কার্বক্সিল মূলকের কার্বনের পর সংখ্যা না পড়ে, তাহলে তুমি জানো কার্বক্সিল লিখতে হয়। মনে আছে কথাগুলো? তাহলে এখানে যেহেতু কার্বনের পর সংখ্যা পড়ছে, জন্য ডাইওইক অ্যাসিড লিখছি। অর্থাৎ আমরা জানি আমাদের এটা কিন্তু মনোকার্বক্সিলিক অ্যাসিড না, পলিকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এখানে আমাদের ডাইওইক অ্যাসিড আছে, অর্থাৎ কার্বক্সিল মূলক, এখানে একটা কার্বক্সিল মূলক আছে, আমাদের এখানে একটা কার্বক্সিল মূলক আছে।
তাহলে বিউটিন মানে দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধনটা নিশ্চয়ই এখানে আছে, অর্থাৎ বিউটিন। দেখছো বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। দেখো আমাদের এখানে একটা হাইড্রোজেন হবে, সরি এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, লক্ষ্য করো হয়েছে লেখা। তাহলে দেখো এটা হলো সেই বিউটিন ডাইওয়িক অ্যাসিড। এখন এই যে যৌগটা আছে, এই যৌগটা দেখো আমাদের যদি এটা সি হয় তাহলে লক্ষ্য করে একটু, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এই যৌগটাও কিন্তু CAB ডাবল বন্ড CAB মেনে চলছে। সুতরাং এই যৌগটাও আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শন করলো। একটু খেয়াল করো, যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে সেই দুটো কার্বন লিখলাম, বাকি হাতগুলো আমরা অন্যান্য গ্রুপ লিখব। তাহলে এই কার্বনের সাথে একটা কার্বক্সিল মূলক আছে, এই হলো সেই কার্বক্সিল মূলক। এই কার্বনের সাথে একটা H আছে লিখলাম, এই কার্বনের সাথে দেখো H আছে আর কার্বক্সিল মূলক আছে লিখলাম। বলো এই ক্ষেত্রে সমধর্মী গ্রুপগুলো পরস্পরের একই পাশে আছে, এই জন্য এটাকে বলতেছি আমরা সিস কনফিগারেশন, অর্থাৎ সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিডটার অপর একটা নাম তোমরা জানো, নাম হচ্ছে ম্যালোইক অ্যাসিড। মনে আছে ম্যালোইক অ্যাসিড? ম্যালোইক অ্যাসিড এটা কমন নাম, তোমরা জানো। আমরা লক্ষ্য করো এটাকে কনফিগারেশনটা চেঞ্জ করে দিলাম, এটা হলো ট্যান্স বিউটিন ডাইওয়িক অ্যাসিড। তোমরা জানো ফিমার এর মাংসপেশিটা তৈরি হয় এই আমাদের চর্বি বা এই থেকে অ্যাসিড থেকে, এটাকে বলতেছি আমরা ফিউমারিক অ্যাসিড। মনে আছে ফিউমারিক অ্যাসিড? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এটা হলো সিস কনফিগারেশন, এটা হলো ট্যান্স কনফিগারেশন। এখান থেকে আমরা কিছু ছোট কোশ্চেন লিখতে পারি। লেখো ট্যান্স সমানুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সিস সমান হচ্ছে বেশি কেন? ট্যান্স সমানুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সিস সমান হচ্ছে বেশি কেন? হয়েছে লেখা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে ট্যান্স সমানু, একটু এর বয়লিং পয়েন্টটা লিখে নাও। ট্যান্স সমানুর বয়লিং পয়েন্টটা একটু লিখে নাও। এটা হলো আমাদের ট্যান্স সমানু, এই ট্যান্স সমানুর মেল্টিং পয়েন্ট হলো 287 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে যে সিস সমানু আছে এর হচ্ছে মেল্টিং পয়েন্ট 137 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখছো? তাহলে ট্যান্স সমানুর গলনাঙ্ক স্ফুটনাঙ্কর মান আমাদের সিস সমান হচ্ছে অনেক বেশি। প্রশ্ন হলো কেন এরকম হবে? এগুলো প্রশ্ন অ্যানসার বইতে লেখা থাকবে না, তুমি নিজের উপর ডিপেন্ড করে কিন্তু লিখতে পারবা। লক্ষ্য করে একটু, এগুলো সাধারণত ক্লাস তৈরি করে এই সমস্ত অ্যাসিড গুলো, সাধারণত যেরকম অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের সেই বেনজোইক অ্যাসিড, এগুলো কিন্তু ক্রিস্টাল তৈরি করতে পারে। তো বলা হচ্ছে যে আমাদের এই যে ট্যান্স সমানু, এই সমানুর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট সিস সমান হচ্ছে বেশি হবে কেন? সিস সমানুর ক্ষেত্রে কম হবে কেন? কারণ সিস সমানুর ক্ষেত্রে দেখো আমাদের এই যে সমধর্মী গ্রুপগুলো এরা সেম সাইডে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে যে বৃহৎ আকারের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো কাছাকাছি থাকার কারণে, সেম সাইডে থাকার কারণে, বৃহৎ আকারের গ্রুপ বা সমধর্মী গ্রুপগুলো কাছাকাছি থাকার কারণে তুমি জানো যে আমাদের স্টেরিক ইফেক্ট, জ্যামিতিক বাধা আর বাল্কি ইফেক্ট, অর্থাৎ এরকম বৃহৎ বাধা এগুলো সৃষ্টি হয়, অর্থাৎ একে বিকর্ষণ করে। দেখছো? তো বলতো এই বিকর্ষণ যখন করবে তখন আমি বলতে পারি এখানে বন্ধনের নিপীড়ন হবে, অর্থাৎ বন্ধনের পীড়ন টান সৃষ্টি হবে। তোমাদের মনে আছে এগুলো আমরা কিন্তু আলোচনা করছিলাম, বন্ধনের টান বল হয় এটাকে, বুঝা গেছে? পীড়ন টান বল হয়। এই পীড়ন টান যখন সৃষ্টি হবে তখন এই সিস্টেমটা মোটামুটি আনস্টেবল, বুঝা গেছে? আনস্টেবল সিস্টেম, এই জন্য তাপ দিলে খুব সহজে এটা কিন্তু গলে যেতে পারে। এই জন্য আমাদের এই যে সিস সমানু, এই সিস সমানুর ক্ষেত্রে সমধর্মী গ্রুপগুলো কাছাকাছি থাকার কারণে এদের মধ্যে বিকর্ষণ হয়, বিকর্ষণ হওয়ার কারণে এদের ক্ষেত্রে তুমি বন্ধনের পীড়ন টান সৃষ্টি হয়, ফলে সিস্টেমটা আনস্টেবল হয়, ক্লাস চালক তুলনামূলকভাবে কম দৃঢ় হয়। এই জন্য এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম। তুলনামূলকভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের দেখো সমধর্মী যে বৃহৎ গ্রুপের কথা বলতেছি, এই বৃহৎগুলো পরস্পর থেকে কিন্তু অনেক দূরে অবস্থান করতেছে। সুতরাং এদের এই ক্ষেত্রে বিকর্ষণ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, ফলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বন্ধনে কোনো পীড়ন টান সৃষ্টি হয় না, কোনো বিকর্ষণ হয় না, কোনো স্টেরিক ইফেক্ট নাই, কোনো বাল্কি ইফেক্ট নাই, যার কারণে এই সিস্টেমটা তুলনামূলকভাবে সিস কনফিগারেশনের চেয়ে বেশি স্টেবল সিস্টেম, যার জন্য এদের বন্ধন ভাঙতে অনেক বেশি তাপের প্রয়োজন হয়, এই জন্য এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটা কোশ্চেন লিখে নাও, লেখো সিস সমানু টেন্স সমানুর চেয়ে বেশি দ্রাব্য কেন? লেখো সিস সমানু টেন্স সমানুর চেয়ে বেশি পানিতে দ্রবণীয় কেন, মানে দ্রাব্যতা বেশি কেন? সিস সমানু টেন্স সমানুর চেয়ে পানিতে বেশি দ্রবণীয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমাদের সেই ছোটবেলার কথাবার্তা। আমরা কিন্তু মাধ্যমিক লেভেল বলছি, আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি যে আমরা যখন সলিউবিলিটি পড়াইছিলাম, সলিউবিলিটির উপর যে বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করছিলাম, যে কোনো পদার্থের দ্রাব্যতা, এর মধ্যে একটা কথা তোমাদের মনে আছে যে একটা যৌগ তাদের হাইড্রেশন এনথালপির মান যদি তার ল্যাটিস ভাঙার শক্তির চেয়ে বেশি হয়, তাহলে সেই যৌগটা পানিতে দ্রবণীয় হবে। যদি কোনো পদার্থের ল্যাটিস ভাঙার শক্তি বেশি হয়ে যায়, তাহলে সেই পদার্থ পানিতে দ্রবণীয় হয় না। এই ক্ষেত্রে বাইরে থেকে প্রয়োগকৃত তাপ শক্তি এবং ল্যাটিস ভাঙার হাইড্রেশন শক্তি, সমন্বিত শক্তি যদি ল্যাটিস ভাঙার শক্তিকে ক্রস করে, তাহলে পদার্থটা ঠান্ডা পানিতে অদ্রবণীয় হলেও গরম পানিতে দ্রবণীয় হয়, লাইক লিড ক্লোরাইড, তোমরা জানো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে সিস কনফিগারেশনের কথা বলতেছি, এই সিস কনফিগারেশনের ক্ষেত্রে বলতো সমধর্মী গ্রুপগুলো কাছাকাছি, সমধর্মী গ্রুপগুলো কাছাকাছি। এই সমধর্মী গ্রুপগুলো কাছাকাছি হওয়ার কারণে তুমি জানো এদের মধ্যে খুব সহজে বিকর্ষণ সৃষ্টি হয়। এই বিকর্ষণ যদি সৃষ্টি হয়, তাহলে তুমি বলো এই এদের মধ্যে যখন পীড়ন টান সৃষ্টি হবে, তখন এই যে আমাদের সিস্টেমটা, এই সিস্টেমের এই ল্যাটিস অবস্থানগুলো, অর্থাৎ এই সিস্টেমটা তুলনামূলকভাবে আমাদের কম স্টেবল এবং বা আনস্টেবল, যার জন্য এখানে ল্যাটিস ভাঙার শক্তি, অর্থাৎ এই ল্যাটিসটা ভাঙতে তুলনামূলকভাবে কম শক্তি দিতে হয়। তার তুলনায় এর যখন পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে এবং এ যখন পানিতে দ্রবীভূত হবে, তখন এই ক্ষেত্রে হাইড্রেশন শক্তির মান বেড়ে যাবে, যার জন্য এই পদার্থটার আমাদের সিস কনফিগারেশনগুলো টেন্স কনফিগারেশনের তুলনায় বেশি পানিতে দ্রবণীয়। অপরদিকে টেন্স কনফিগারেশনের দিকে তাকাও, দেখো টেন্স কনফিগারেশনগুলো পরস্পরের সাথে তুমি জানো অ্যান্টি পজিশনে আছে। ফলে এই ক্ষেত্রে আমাদের এই যে গ্রুপগুলো, অর্থাৎ বৃহৎ আকারের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোর মধ্যে তুলনামূলকভাবে বিকর্ষণ কম, যার জন্য এই কনফিগারেশনগুলো অনেক বেশি স্টেবল, এর ল্যাটিস ভাঙার শক্তি অনেক বেশি, যার জন্য এই পদার্থগুলো খুব সহজে পানিতে দ্রবীভূত হতে চায় না। হ্যাঁ, তাপ দিলে তারপর এই ক্ষেত্রে হাইড্রেশন শক্তি এবং প্রকৃত তাপ শক্তি তার ল্যাটিস ভাঙার শক্তিকে ক্রস করে, যার জন্য টেন্স সমান তুলনামূলকভাবে সিস সমানের তুলনায় কম পানিতে দ্রবণীয়। সঙ্গে লেখা আছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সমস্ত ব্যাখ্যামূলক কোশ্চেন আমার ছিল না, আমরা এখানে আলোচনা করে ফেললাম। আমাদের মেন হচ্ছে জ্যামিতিক সমতা দেখানো, একটার মধ্যে একটা চলে আসছে, কি আর করা। তো যাই হোক, আমরা আমাদের এখানে আরো কোশ্চেন আছে, লেখো একটু, লেখো বিউটিন, লেখো ম্যালোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করলেও ফিউমারিক অ্যাসিড কেন অ্যানহাইড্রাইড তৈরি করে না? লেখো ম্যালোইক অ্যাসিড, লেখছো ম্যালোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করলেও ফিউমারিক অ্যাসিড কেন অ্যানহাইড্রাইড তৈরি করে না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা গ্রিন কেমিস্ট্রি পড়িয়েছিলাম। এই গ্রিন কেমিস্ট্রির মধ্যে কিন্তু আমরা ম্যালোনিক অ্যানহাইড্রাইড এগুলো নিয়ে আলোচনা করছিলাম, ম্যালোইক অ্যানহাইড্রাইড নিয়ে আলোচনা করছিলাম। সেখানে গ্রিন কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যাখ্যা করছিলাম কোনটা গ্রিনার প্রসেস, এই সমস্ত নিয়ে আলোচনা করছিলাম। সেখানে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি। তারপরে এখানে চলে আসছে, আমরা আরেকবার একটু আলোচনা করি। কোশ্চেনটা কি লেখা হয়েছে? ম্যালোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড, লেখো ম্যালোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করলেও ফিউমারিক অ্যাসিড কেন অ্যানহাইড্রাইড গঠন করে না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে এটা হলো আমাদের সেই ম্যালোইক অ্যাসিড, অর্থাৎ ম্যালোইক অ্যাসিড হলো আমাদের যে যৌগটা লিখছিলাম বিউটিন ডাইওইক অ্যাসিড। এই বিউটিন ডাইওইক অ্যাসিডের সিস কনফিগারেশন দেখছো? তো এই সিস কনফিগারেশন মানে হচ্ছে কার্বক্সিল মূলকগুলো সেম সাইডে আছে, এবং সেম সাইডে থাকার কারণে আমরা একটু আগে বলছিলাম যে কার্বক্সিল মূলক কাছাকাছি থাকে। এই যে দেখো কাছাকাছি, দেখছো? যার জন্য এদের মধ্যে বন্ধনের পীড়ন টান সৃষ্টি হয়, বিকর্ষণ হয়। বলো 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন উত্তপ্ত করব, তখন তুমি জানো দুইটা ওএইচ মূলক থেকে এক অণু পানি বের হয়ে যাবে। এই দুইটা ওএইচ মূলক থেকে এক অণু পানি বের হয়ে যাবে, দেখছো? এক অণু পানি এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে গেলে আমাদের এই কার্বন অক্সিজেনের মাধ্যমে যুক্ত হবে, এটাকে অ্যানহাইড্রাইড বলা হয়, দেখছো? অ্যানহাইড্রাইড, তোমাদের মনে আছে অ্যানহাইড্রাইডের সংকেত বন্ড CO2O, দেখছো? CO2O, দেখছো? অ্যানহাইড্রাইড তৈরি হয়েছে, সাইক্লিক। এই সেই অ্যানহাইড্রাইড, নাম হচ্ছে ম্যালোইক অ্যানহাইড্রাইড।
প্লাস হচ্ছে সাইড প্রোডাক্ট লিখলাম পানি, এখানে তখন লেখা যাবে না, দেখছো ম্যালিক অ্যানহাইড্রাইড। তাহলে তুমি বলো আমরা সিস বিউটিন ডায়োইক অ্যাসিড এটার ক্ষেত্রে কার্বক্সিল মূলকগুলো সেম সাইডে থাকার কারণে, কাছাকাছি থাকার কারণে এটাকে যখন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে কার্বক্সিল মূলকের দুই অণু ওএইচ থেকে কার্বক্সিল মূলকের মধ্যে অ্যালকোহলি ওএইচ মূলক আছে, মাধ্যমিক লেভেলে পড়ে আসছো, প্রমাণ করা যায় এর মধ্যে ওএইচ মূলক আছে PCl5 দ্বারা, তোমরা জানো মাধ্যমিক লেভেলে পড়ে আসছো। যাই হোক, এই কার্বক্সিল মূলকের মধ্যে যে দুই অণু ওএইচ মূলক আছে, এই দুই অণু ওএইচ মূলক থেকে এক অণু পানি বের হয়ে অ্যানহাইড্রাইড তৈরি হয়। কিন্তু ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিল মূলকগুলো অ্যান্টি পজিশনে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা যদি ফিউমারিক অ্যাসিড নিই, ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিল মূলকগুলো পরস্পর থেকে দেখো অ্যান্টি পজিশনে, দেখছো অ্যান্টি পজিশনে আছে, যার জন্য এরা আমাদের নিকটে না থাকার কারণে এটাকে উত্তপ্ত করলে এখান থেকে পানির অণু অপসারিত হয়ে এখানে আমাদের কোনো অ্যানহাইড্রাইড তৈরি করতে পারবে না। বুঝা গেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোন রকম কোশ্চেন আছে কিনা? যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নাম্বারটা পড়লাম, এবার 2 নাম্বার শর্ত লক্ষ্য করো একটু, মানে 1 নাম্বার শর্তের দ্বিতীয় যে অংশটা লেখো, যদি CAB ডবল বন্ড CBC হয়, যদি কোনো যৌগ এরকম সমীকরণ মেনে চলে তাহলে তারাও কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। সমীকরণটা হলো CAB ডবল বন্ড CBC। লক্ষ্য করো একটু, এই ক্ষেত্রে A not equal to B and B not equal to C, যদি কোনো যৌগ এ ধরনের সমীকরণ মেনে চলে তারাও কিন্তু GI প্রদর্শন করবে। আমরা কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা বোঝা যাবে। দেখো অন ক্লোরোপ্রোপিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এখানে একটা উদাহরণ লিখছি অন ক্লোরোপ্রোপিন। এই যৌগটা দেখো কেমন, আমরা একটু সংকেতটা লিখি তাহলে বুঝতে সহজ হবে। লক্ষ্য করো, এই হলো আমাদের যৌগটা, আমাদের অন ক্লোরোপ্রোপিন, আমাদের এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। এখানে অন ক্লোরো, তাহলে এই অবস্থায় একটা ক্লোরিন আছে আর প্রোপিন দ্বিবন্ধন আছে, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। দেখো CH3 CH ডাবল বন্ড CH বন্ড Cl, দেখছো এই অন ক্লোরোপ্রোপিনের সংকেত হলো এটা। লক্ষ্য করো, এটা হলো সেই কার্বন, এই কার্বনের সাথে দেখো এটা হলো, লক্ষ্য করো একটু, এটা হলো আমাদের A, লক্ষ্য করো এটা হলো আমাদের A, এটা হলো আমাদের B, এটা হলো আমাদের B, এটা হলো আমাদের C। লক্ষ্য করো একটু, তাহলে দেখো তো CAB and CBC, দেখছো তাহলে এই অন ক্লোরোপ্রোপিন এই যৌগটা এই সমীকরণকে স্যাটিসফাই করে, সুতরাং এই যৌগটা অবশ্যই GI প্রদর্শন করবে। তাহলে যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে সেই দুইটা কার্বন লিখলাম, সেই দুইটা কার্বন আগে লিখলাম, দেখছো কার্বনের বাকি হাতগুলো লিখলাম গাঠনিক সংকেত আকারে। তাহলে দেখো এই কার্বনের সাথে একটা মিথাইল মূলক আছে, লিখলাম মিথাইল মূলক। এই কার্বনের সাথে একটা H আছে, লিখলাম H। এবার পাশের কার্বনের দিকে তাকাও, এই কার্বনে একটা ক্লোরিন আছে, লিখলাম H আছে, লিখলাম। বলো এই যে যৌগটা দেখছি, এই যৌগটা দ্বিবন্ধনযুক্ত কার্বনে দেখো অ্যাট লিস্ট, লক্ষ্য করো একটু, এখানে দুইটা পরমাণু একই রকম, সেম পরমাণু দুইটা, যারা কিনা একই পাশে আছে, সেম পরমাণু কি হাইড্রোজেন। দেখো দুইটা কার্বনে দুটো হাইড্রোজেন আছে যারা একই পাশে আছে, তো এই হাইড্রোজেন দুইটা একই পাশে আছে এর উপর ডিপেন্ড করে এটাকে আমরা বলবো সেম সাইড, দ্যাট মিন্স সিস কনফিগারেশন, অর্থাৎ সিস অন ক্লোরোপ্রোপিন হচ্ছে লেখা সিস অন ক্লোরোপ্রোপিন। তো বলো একটা যদি সিস কনফিগারেশন পাওয়া যায়, তাহলে ঘূর্ণনের প্রতিবন্ধকতার জন্য আরেকটা আমাদের টেন্স কনফিগারেশন পাওয়া যাবে। অর্থাৎ এটা হলো আমাদের, মনে করো CH3, এখানে H আছে কনফিগারেশনে, H এখানে Cl এখানে, দেখছো তাহলে দুই রকম কনফিগারেশন হয়, এটা না হলে এটা, বুঝা গেছে? তাহলে বলো দুই রকমের কনফিগারেশন, এই ক্ষেত্রে সমধর্মী হাইড্রোজেন ভিন্ন পাশে আছে, এই জন্য এটাকে বলছি আমরা টেন্স।
তাহলে টেন্স অন ক্লোরোপ্রোপিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বারবার এরকম লিখতে অনেক সময় লাগতেছে, এই জন্য আমরা এখন থেকে শুধু সিস এবং টেন্স লিখবো, বাকিটা তুমি বাসায় লিখবা। দেখো 2 ব্রোমো বিউটিন 2, দেখো আরেকটা যোগ লিখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পারো কিনা। 2 ব্রোমো বিউটিন 2, নিজেরা চেষ্টা করো তো। 2 ব্রোমো বিউটিন 2, 2 ব্রোমো বিউটিন 2, নিজেরা চেষ্টা করো। 2 ব্রোমো বিউটিন 2। তো ফার্স্ট কাজ হলো সংকেতটা লেখা, মনে থাকবে, ফার্স্ট কাজ হলো সংকেতটা লেখা। লক্ষ্য করো একটু, বিউটিন, দেখছো তাহলে আমাদের 4টা কার্বন আছে, আমরা সেই 4টা কার্বন লিখলাম, যে কোনো দিক থেকে নাম্বারিং করো, তারপর বিউটিন 2 দ্বিবন্ধন আছে 2 নাম্বার কার্বনে, দেখছো লিখলাম। এবার 2 ব্রোমো 2 নাম্বার কার্বনে একটা ব্রোমিনও আছে, লিখলাম ব্রোমিন। এবার বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, CH3, এখানে একটা H, এখানে হচ্ছে আমাদের CH3। লক্ষ্য করো একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সি, এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, দেখছো। তো এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, তাহলে দেখো তো CAB এন্ড CAB, দেখছো যে BB। সুতরাং এই যোগটা এই সমীকরণকে মেনে চলে, সুতরাং এই যোগটা অবশ্যই জ্যামিতিক সংখ্যা প্রদর্শন করবে। যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে সেই দুইটা কার্বন আমরা লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখছো তোমরা নামকরণ করার সময় খুব বোরিং ফিল করতেছিলে, কিন্তু এটা কিন্তু বোরিং না, খুব গবেষণার বিষয় এটা। তো আমরা এরপরে আরো দেখবা খুবই গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ দেখাবো, দেখলে বুঝতে পারবা। তো আমরা আশা করি তোমাদের ভালো লাগার কথা, কিন্তু যদি এখানে ভয় পাও বা অলসতা সৃষ্টি করো, তাহলে তার রসায়ন বিজ্ঞান পড়ার দরকার নেই। যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে লিখলাম, এবার কার্বনের বাকি হাতগুলো আমরা লিখব। দেখো এই কার্বনের সাথে একটা মিথাইল মূলক যুক্ত, এই যে কার্বন, একটা মিথাইল মূলক যুক্ত, একটা ব্রোমিন যুক্ত। এবার এই কার্বনের সাথে দেখো একটা H যুক্ত আর CH3 যুক্ত, এই যে CH3 লিখলাম আর H টা লিখলাম। বলে এক্ষেত্রে সমধর্মী গ্রুপগুলো দেখো সেম সাইডে আছে, তাহলে এটা হলো সিস কনফিগারেশন। আমি আর নাম লিখলাম না, সিস 2 ব্রোমো বিউটিন 2, এখানে লিখবা সিস 2 ব্রোমো বিউটিন 2। তা যদি সিস পাওয়া যায় তাহলে অবশ্যই ট্রান্স কনফিগারেশন আছে, তাহলে যে কোনো একটা বাম পাশের আমরা কার্বনটাকে আমরা ফিক্সড রেখে ডান পাশে কার্বনটা ঘোরাই দিলাম। ডান পাশেরটাই যে ঘোরাতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা কার্বনকে ঘোরায় অন্যটাকে স্থির রেখে অন্যটাকে ঘোরাই দিবা। তো বলো এই ক্ষেত্রে সমধর্মী গ্রুপগুলো অপোজিশন সাইডে আছে, এই জন্য এর নাম রাখা আছে ট্রান্স। দেখছো ট্রান্স, ট্রান্স 2 ব্রোমো বিউটিন 2। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ GI বোঝা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কমন নেম লিখলাম, নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। দেখো তো পারো কিনা, সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টপিকটা যে আমরা দিয়েছি সিনামিক অ্যাসিড, পরীক্ষার সময় এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমার মনে রাখতে হবে। তুমি রসায়ন বিজ্ঞান পড়তেছো, ইন্টারমিডিয়েট পড়ো, তোমার যে কত কিছু মনে রাখতে হবে, তোমার টোটাল কেমিস্ট্রি, তোমার পৃথিবীতে যা আছে সব কিন্তু তোমার জানতে হবে, সংকেত টংকেত যা আছে। সিনামিক অ্যাসিড। আর যদি হালকার পরে ঝাপসা পড়তে চাও, যে না আমি কোনো রকম পড়াশোনা করতে চাই কোনো রকম, সেটা ভিন্ন কথা, কিন্তু তোমার নিজের জন্য কিন্তু পড়ালেখা লাগবে, এবং সেক্ষেত্রে তোমার যত যোগটুকু আছে সব কিন্তু পড়তে হবে, নিজে কিন্তু চেষ্টা করতে হবে। পদার্থটার নাম সিনামিক অ্যাসিড, দ্রুত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সিনামিক অ্যাসিডের কথা বলতেছি, এটা হলো আমাদের সেই কমন নেম সিনামিক অ্যাসিড। দেখছো সিনামিক অ্যাসিডের সংকেত এটা। দেখো এটা একটু খেয়াল করো, এটা হলো আমাদের সি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো আমাদের এ, এটা হলো বি, দেখছো CAB এন্ড CAB। তাহলে এই যৌগটাও কিন্তু আমাদের জ্যামিতিক সমতা প্রদর্শন করবে, যেহেতু এই সমীকরণকে স্যাটিসফাই করছে। তাহলে এই কার্বনের সাথে আমাদের একটা ফিনাইল মূলক আছে, আমরা সেই ফিনাইল মূলকটা লিখলাম, ফিনাইল মূলক। আর এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে দেখো একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে একটা কার্বক্সিল মূলক আছে। এই ক্ষেত্রে সমধর্মী হাইড্রোজেন সেম সাইডে আছে, এই জন্য আমরা কাছে সিস সিনামিক অ্যাসিড।
যদি সিস পাওয়া যায় তাহলে ট্যান্স পাওয়া যাবে। এটা হলো আমাদের ট্যান্স সিনামিক অ্যাসিড। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখনো সিস ট্যান্সের মধ্যেই কিন্তু আছি। ক্রোটনিক অ্যাসিড, দেখো পদার্থটার নাম হচ্ছে ক্রোটনিক অ্যাসিড, যেটা কিনা আমাদের কমন নেম অর্থাৎ এবং তার মাতৃযৌগ ক্রোটন অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছে। ক্রোটন অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছে ক্রোটনিক অ্যাসিড। মনে থাকবে যোগটা হলো, দেখো পারো কিনা, 2-বিউটিনোইক অ্যাসিড বা বিউট-2-ইন-ওইক অ্যাসিড। বাকিটা করো, বলে দিলাম বিউট-2-ইন-ওইক অ্যাসিড। নিজেরা করো। কারণ কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন টোশ্চেন তো নাই তোমাদের? এমনি কি দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? দ্রুত করো। ক্রোটনিক অ্যাসিড, সবাইকে লেখা আছে? একটু খেয়াল করো, কেবল বললাম আমরা কেবল বলে দিচ্ছি বিউট-2-ইন-ওইক অ্যাসিড। বিউট-2-ইন, দেখো এই যে 2-ইন ওইক অ্যাসিড। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, CH3, এখানে H, এখানে H, এই দুইটা টার্গেট কার্বন। এবার এই কার্বনের সাথে দেখো একটা মিথাইল গ্রুপ আছে, একটা H আছে, এই কার্বনে কার্বক্সিল গ্রুপ আছে, H আছে। দেখো সমধর্মী H সেম সাইডে আছে, এইজন্য এর নাম রাখা হয়েছে সিস ক্রোটনিক অ্যাসিড। দেখো এটা হলো ট্যান্স ক্রোটনিক অ্যাসিড। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সিস ট্যান্স এটা তোমরা বুঝতে পারছো, এবং এই শর্তের আন্ডারে যেগুলো আছে আমরা একটু দেখালাম। এই ক্ষেত্রে 1 নম্বর শর্তের মধ্যে দ্বিতীয় আরেকটা অংশ দেখো, CAB ডবল বন্ড CXY। যদি কোনো যৌগ এরকম ধরনের সমীকরণ মেনে চলে তারাও কিন্তু জিআই প্রদর্শন করবে। খুব ভালো করে খেয়াল করো, যদি কোনো যৌগ CAB ডবল বন্ড CAB, CAB ডবল বন্ড CBC, CAB ডবল বন্ড CXY ও যদি হয় তাও কিন্তু জিআই প্রদর্শন করবে। হয়তো নামটা ভিন্ন হবে, বাট জিআই প্রদর্শন করবে। এই ক্ষেত্রে A নট ইকুয়াল টু B এবং x নট ইকুয়াল টু y, দেখছো এখানে সবগুলোই কিন্তু আলাদা। A নট ইকুয়াল টু B এবং x নট ইকুয়াল টু y, এমনকি B নট ইকুয়াল টু x, এরকমও হতে পারে কিন্তু। বুঝা গেছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, তোমাদের একটু মনে রাখতে হবে। এই ক্ষেত্রে লেখো GI about EZ আইসোমারিজম। এখানে EZ এটা গ্রিক শব্দ, গ্রিক ই ফর, লেখো এটা লেখো GI about EZ আইসোমারিজম। দেখছো ইন্টারজেজেন, এই ইন্টারজেজেন মানে হচ্ছে বিপরীত, লাইক হচ্ছে আমাদের ট্যান্স কনফিগারেশন। আর জেড মানে হচ্ছে জজম্যান, দেখো জজম্যান। এই জজম্যান লাইক সেম মানে একই পাশ বা সেম অর সিস কনফিগারেশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি কোনো যৌগ এই CAB ডাবল বন্ড CXY হয় তারাও জিআই প্রদর্শন করবে, তবে সেই জিআইটার সিস ট্যান্স পদ্ধতিতে নামকরণ না করে আমরা এন্টাজেজেন জোজোম্যান এই পদ্ধতিতে নামকরণ করব। অর্থাৎ যদি সমধর্মী গ্রুপগুলো সেম সাইডে থাকে
তখন আমরা সেটাকে বলবো হচ্ছে আমাদের জুজোম্যান কনফিগারেশন, এবং যদি আমাদের অ্যান্টি পজিশনে থাকে তখন সেটাকে এন্টাসিজেন বা ই কনফিগারেশন, ই সমানু এন্ড জেড সমানু এভাবে নামকরণ করবো। মনে থাকবে না, একটু লিখে নাও, নোট লেখো। নোট লেখো, লেখো 3 বা তার বেশি সংখ্যক, 3 বা তার বেশি সংখ্যক প্রতিস্থাপক হলে, 3 বা তার বেশি সংখ্যক প্রতিস্থাপক হলে জিআই সমানুগুলোর নামকরণ সিস্টেন্সের পরিবর্তে, জিআই সমানুগুলোর নামকরণ সিস্টেন্সের পরিবর্তে ইজেড পদ্ধতিতে করতে হবে, ইজেড পদ্ধতিতে করতে হবে। লেখা ইজেড পদ্ধতি করতে হবে, লিখছো এখানে গ্রিক ই সমান সমান ইন্টাসিজেন, লিখছো ইন্টাসিজেন মানে হচ্ছে বিপরীত বা টেন্স, এন্ড জেড ইকুয়াল টু জজম্যান ইকুয়াল টু একই পাশ বা সেম ইকুয়াল টু সিস। হয়েছে লেখা? দ্রুত উঠাও। সবাই লেখা হয়েছে? আচ্ছা, লেখো 2 ব্রোমো, 2 ব্রোমো পেন্টিন, 2 ব্রোমো পেন্টিন 2। দেখো আমরা একটা উদাহরণ লিখছি 2 ব্রোমো পেন্টিন 2, দ্রুত উঠাও। হয়েছে লেখা? দেখো লিখছি 2 ব্রোমো পেন্টিন 2, দ্রুত উঠাও। 2 ব্রোমো পেন্টিন 2 এই যৌগটার ক্ষেত্রে জিআইটা কেমন হবে লক্ষ্য করো একটু। আগে 5টা কার্বন লিখলাম, লক্ষ্য করো খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে বুঝবা, কিতাবে কিন্তু নাই, এইজন্য ভালো করে লিখে নিও। 2 ব্রোমো পেন্টিন 2 আমরা আমাদের যে কোনো দিক থেকে নাম্বারিং করো, এটা হলো আমাদের যদি নাম্বারিং করি দিক থেকে 1 2 3, তাহলে এটা হলো পেন্টিন 2। হয়েছে লেখা? 2 ব্রোমো, এটা হচ্ছে আমাদের ব্রোমিন, বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। তো দেখো যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে সেই দুটো কার্বনকে টার্গেট করলাম। দেখো এটা CAB, লক্ষ্য করো একটু CANB, আর এই সি এর সাথে দেখো এইচ আছে, AB এর মধ্যে কোনটার মিল নাই, তাহলে এটা যদি আমাদের X হয় তাহলে এই টোটালটা ইথাইল গ্রুপটা হচ্ছে Y। দেখছো CAB এন্ড CXY। যদি কোনো যৌগ এরকম সমীকরণ মেনে চলে তারাও কিন্তু জিআই প্রদর্শন করবে, তবে তাদের নোমেনক্লেচারটা সিস্টেন্স পদ্ধতিতে না করে ইজেড পদ্ধতিতে অর্থাৎ ইন্টাসিজেন এন্ড জুজোম্যান পদ্ধতিতে নামকরণ করব। দেখো যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে সেই দুটো কার্বন লিখলাম। এবার এই কার্বনের সাথে দেখো একটা মিথাইল র্যাডিকাল আছে, মিথাইল, আর এখানে আছে আমাদের ব্রোমিন। এই কার্বনের সাথে আমাদের আছে দেখো একটা হাইড্রোজেন, একটা আছে আমাদের ইথাইল মূলক C2H5 র্যাডিকাল, দেখছো ইথাইল র্যাডিকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখা হয়েছে। এখন আমরা কোন পদ্ধতিতে নামকরণ করব, এটা আসলে কি, এটা আমাদের তো সিস্টেন্স বুঝতে পারতেছি না। অনেক রাইটারের বইতে অনেক রাইটার হাজাই নাগ হতে পারে অথবা আমাদের সঞ্জিত কুমার গুহ হতে পারে, এমন সব পদ্ধতি ওরা নামকরণ করছে যে এখানে এই এটাও অ্যালকাইল গ্রুপ, দেখো কোনোটার মিল নাই, দেখো কোনটার কোনোর সাথে কোনোটার মিল নাই, CAB+1CXY কোনটার সাথে কোনটার মিল নাই, দেখছো। তো ওরা বলতে চাচ্ছে যে এখানে সমধর্মী, এটাও অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল মূলক, এটা একটা মিল, এই কথা বলতে আসছে যে এটা একটা মিল, এইজন্য এটা সেম সাইডে আছে, এইজন্য এটা সিস কনফিগারেশন। এটা আসলে সিস বলা যাবে না, কারণ এখানে তো এই দুটো তো অ্যালকাইল গ্রুপ, কিন্তু দুটো তো একই রকম না। একই রকম হলে আমরা বলবো সে আমাদের সিস কনফিগারেশন, এটাকে সরাসরি সিস কনফিগারেশন বলতে পারবো না। বুঝা গেছে? তো আমরা কি করব এই ক্ষেত্রে আমাদের নতুন একটা নামকরণের পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, এবং সেই পদ্ধতিটাকে আমরা বলতেছি CIP পদ্ধতি, মনে থাকবে? তো যাই হোক আমরা পদ্ধতির কথা একটু পরে বলতেছি, তার আগে একটু লক্ষ্য করো, আমরা নরমালি যদি আমরা বলি তাহলে তোমাদের বইতে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী নামকরণ করে তারপর আমরা বুঝাই দেবো। দেখো ওরা বলতে আসছে বইয়ালারা যে এটাও অ্যালকাইল গ্রুপ, এটাও অ্যালকাইল গ্রুপ, এটা একটা মিল, এটার কথা বলতেছে যে এটা একটা মিল, হ্যাঁ ধরলাম মিল, এর সাথে কোনো মিল নাই, কিন্তু এই দুইটা অ্যালকাইল গ্রুপ একই পাশে আছে, এইজন্য ওরা বলতেছে সিস, কিন্তু এখানে সিস সমান সমান হচ্ছে জেড সমানু অর্থাৎ জজম্যান সমানু। আমরা একটু বলছিলাম যে সিস ইকুয়াল টু সেম সাইড, মানে গ্রিক শব্দ জজম্যান তার থেকে আসছে, এইজন্য এটা বলতেছি আমরা জেড সমানু, অর্থাৎ জেড 2 ব্রোমো পেন্টিন 2, জেড 2 ব্রোমো পেন্টিন 2। আচ্ছা এটা যদি আমাদের z সমানু হয় তাহলে আরেকটা হবে e সমানু,
এই ক্ষেত্রে মিথাইল মূলক, অ্যালকাইল মূলক, ব্রোমিন, এই ক্ষেত্রে হাইড্রোজেন, এই ক্ষেত্রে আমাদের ইথাইল। দেখো এই ক্ষেত্রে ওরা বলতেছে সমধর্মী অ্যালকাইল মূলক গুলো পরস্পরের অ্যান্টি পজিশনে আছে, এইজন্য এটা হলো আমাদের ট্যান্স। এখানে ট্যান্স ইকুয়াল টু আমাদের ই সমান ইন্টারজেন সমান, অর্থাৎ ই 2 ব্রোমো পেন্টিন 2, E2 বর্গ পেন্টিন 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু তাহলে পাশে লিখে রাখো, এখানে Z মানে হচ্ছে সিস আর E মানে হচ্ছে ট্রান্স, এই কথাটা একটু মনে রাখবা, মনে থাকবে এই কথা একটু মনে রাখবা, E মানে হচ্ছে ট্রান্স আর Z মানে হচ্ছে সিস। অন ব্রোমো 2 ক্লোরো প্রোপিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের যে সঞ্জিত কুমার গুহ অথবা হাজারিনাগের বইতে যদি থেকে থাকে, হয়তো নাই, হাজারিনাগের বইতে নাই, সঞ্জিত কুমার গুহর বইতে যদি থেকেও থাকে, তাহলে আমরা যে তাদের এই নামকরণগুলো ভুল আছে সেটা বোঝানোর জন্য আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। দেখো অন ব্রোমো 2 ক্লোরোপ্রোপিন, দেখছো অন ব্রোমো 2 ক্লোরোপ্রোপিন লিখলাম, প্রোপিন অন ব্রোমো 2 ক্লোরোপ্রোপিন, এটা হলো আমাদের 2 ক্লোরো, এটা হচ্ছে আমাদের অন ব্রোমো, দেখছো অন ব্রোমো 2 ক্লোরোপ্রোপিন। লক্ষ্য করে একটু, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, CH3। লক্ষ্য করে একটু, এই দুটো টার্গেট কার্বন, তো এই টার্গেট কার্বনে দেখো CAB এন্ড CXY, তো যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে সেই দুটো কার্বন লিখলাম। এবার এই কার্বনে আছে CH3, এখানে আছে ক্লোরিন, এই কার্বনে আছে দেখো H, এই কার্বনে আছে ব্রোমিন। তুমি অ্যাট লিস্ট এটা বলতে পারো যে স্যার এই ক্ষেত্রে আমাদের এই যে ক্লোরিন ব্রোমিন সেম সাইড, এটা দুটোই হ্যালোজেন, এটার মধ্যে মিল আছে, এটাও হ্যালোজেন এটাও হ্যালোজেন, সেম সাইডে আছে, এইজন্য এটা হলো সিস আর সিস ইকুয়াল টু জেড সমান, তাহলে এটা হলো জেড সমান, আমি লিখলাম না জেড আইসোমার বা জেড সমান। সবাই কি বুঝছো কেন জেড লিখলাম? মানে আমরা আমাদের যে একাডেমিক যদি কোনো বইতে থেকে থাকে সেই অনুযায়ী ব্যাখ্যা করতেছি, আমরা পরে ভুলটা বলতেছি যে এই ক্ষেত্রে আমাদের দেখো ব্রোমিন এখানে কোনটার সাথে কোনটা মিল নাই, তবে একটা মিল বিদ্যমান, এটাও হ্যালোজেন এটাও হ্যালোজেন, দুইটা হ্যালোজেন সেম সাইডে আছে, এজন্য সিস সিস ইকুয়াল টু আমাদের জেড সমানু। দেখছো জেড সমানু, সিস বলা যাচ্ছে না কেন? কারণ এটা তো সরাসরি একই রকম না, হ্যাঁ ওই হ্যালোজেন গ্রুপের সাথে মিল আছে কিন্তু সরাসরি একই মৌল না, একই মৌল হলে সিস্টেন্স লিখতে হয়, কিন্তু যেহেতু হ্যালোজেন গ্রুপের একটা মৌল তাদের মধ্যে মিল আছে, এই জন্য আমরা এটাকে সিস্টেন্সের পরিবর্তে ইন্টারজেন জুজুমেন পদ্ধতিতে নামকরণ করতেছি, জেড সমানু জেড ইকুয়াল টু সিস কনফিগারেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে কোনটার সাথে কোনটা মিল নাই, তবে হ্যাঁ একটা মিল আমরা পেয়েছি, সেটা হলো এই দুইটা হচ্ছে আমাদের একই রকম হ্যালোজেন গ্রুপের মৌল, এই জন্য এই দুইটা অ্যান্টি পজিশন আছে, এই জন্য এটাকে বলছে ট্যান্স, আর ট্যান্স ইকুয়াল টু ইন্টারজেন কনফিগারেশন, ই সমান। সবাই লেখা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মন্তব্য বোঝা গেছে? তো লক্ষ্য করো আমরা যদি এরকম লিখতাম, দেখো মনে করো ক্লোরিন আয়োডিন ফ্লোরিন ব্রোমিন, বলো তুমি যদি কোনো রাইটারের বইতে পেয়েও থাকো, সঞ্জিত কুমার গুহ বা অন্য কোনো বইতে থাকলেও থাকতে পারে, প্রথম যে দুইটা আলোচনা করলাম ওইরকম নিয়ম যদি ওরা বলে, তাহলে এই নিয়মটা কি হবে? এই ক্ষেত্রে তো সবগুলো একই রকম, এটা তো সব হ্যালোজেন, তাহলে এই ক্ষেত্রে তুমি কিভাবে জিআই নামকরণ করবা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এটা বাড়ির কাজ থাকলো, আজকে যেহেতু 5:10 বেজে গেছে, বাড়ির কাজ থাকলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি, হালকার পরে ঝাপসা পড়লে শেষ হয়ে যেত, কিন্তু এটা পড়াতেই আমাদের 2 দিন লাগবে, এই জন্য এটা বাড়ির কাজ থাকলো, এর জিআই বের করে দেখাবা যে জিআইটা কিভাবে নামকরণ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।